এখানে সিকেল সেল অ্যানিমিয়াতে ঠিক আছে হিমোগ্লোবিনটা এজ এ হোল খারাপ হয়ে গেছে, কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। সুগার আর ফসফেট তো সবার জন্য সেম, পুরো ডিএনএ তে সেম। একটা স্ট্র্যান্ডে যদি এ পাওয়া যায়, ঠিক ওর অপোজিট স্ট্র্যান্ডে টি থাকতেই লাগে টু মেক ইট স্টেবল। আমরা জানি কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি। তাহলে রিপেয়ারিং এনজাইমের কাজ হচ্ছে কোনো জায়গায় যদি নিউক্লিওটাইডটা নষ্ট হয়ে যায়, ওর কেমিক্যাল নেচারটা যদি ঠিক না থাকে, ওইটাকে ওইখান থেকে সরিয়ে আর একটা নিউ নিউক্লিওটাইড ঢুকিয়ে দেবে। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম জেনেটিক ডিসঅর্ডারস। এনসিআরটির মধ্যে অনেকগুলো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার দেওয়া আছে, কিছু ডেসক্রাইব করা আছে, কিছু ডেসক্রাইব করা নেই। এর মধ্যে একটা হচ্ছে থ্যালাসেমিয়া, এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, এটা হচ্ছে ফিনাইল কিটোনুরিয়া, একটা আছে সিস্টিক ফাইব্রোসিস। এটা শুধু নামটা আছে এনসিআরটিতে, ডেসক্রাইব করা নেই। তো ঠিক আছে, এই চারটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ এনসিআরটির মধ্যে আছে। এর মধ্যে প্রথম তিনটা এক্সপ্লেইন আছে, এটা শুধু নামটা আছে। আমরা ফার্স্টে স্টার্ট করবো সিকেল সেল অ্যানিমিয়া দিয়ে। তোমার আগে ডিজিজ গুলোর ব্যাপারে একটু, মানে এই ডিজিজ গুলোর ডেসক্রিপশন আছে, সো একটু জানতে হবে। সিকেল সেল অ্যানিমিয়া as it is autosomal, মানে ক্রোমোজোম নাম্বার থাকবে একটা। কত নাম্বার ক্রোমোজোম? ক্রোমোজোম নাম্বার 18, সরি 11। সো ক্রোমোজোম 11। তো সিকেল সেল অ্যানিমিয়া এটা অটোজোমাল ডিজিজ। The gene is located on chromosome 11. ক্রোমোজোম 11 এর মধ্যে মিউটেটেড এলিল অফ নর্মাল জিন। তো নর্মাল হিমোগ্লোবিন হলে যে জিনটা হলে এটার একটা মিউটেটেড এলিল আছে। মিউটেটেড এলিলটাকে আমরা বলছি এইচবিএস। তাহলে যদি নর্মাল থাকতো, বা সবার মধ্যে যাদের মধ্যে নর্মালি আছে, নর্মাল এলিলটাকে বলছি এইচবিএ। এবার স্পেসিফিক্যালি যে জিনটা এফেক্টেড হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়াতে, তো স্পেসিফিক জিনে আসার আগে ফার্স্ট আমরা একটু হিমোগ্লোবিন দেখে নেই। হিমোগ্লোবিন, তুমি জানি হিমোগ্লোবিনের মধ্যে
অনেকটা জায়গায় নন প্রোটিন পার্ট। হিমোগ্লোবিনের মধ্যে অনেকটা পার্ট আসলে প্রোটিনই না, নন প্রোটিন। কিন্তু হিমোগ্লোবিনের যে পার্টটা প্রোটিন, ওই পার্টটাকে আমরা গ্লোবিন বলছি। আর গ্লোবিন, দেয়ার আর 2 আলফা গ্লোবিন, এগুলো আমরা জানি আশা করি। 2 আলফা গ্লোবিন and 2 বিটা গ্লোবিন। হিমোগ্লোবিনের প্রোটিন পার্টটা, এটা গ্লোবিন, ওর মধ্যে 2টা আলফা গ্লোবিন আছে, 2টা বিটা গ্লোবিন আছে। বিটা গ্লোবিন, এই প্রোটিনটা, বিটা গ্লোবিন প্রোটিনটা, বিটা গ্লোবিন ইজ কন্ট্রোলড বাই, এই প্রোটিনটা যে ফর্ম হয়, কন্ট্রোল বাই আমি লিখতে পারি কোডেড, এইটাকে কোড করে, কোডেড বাই HBB জিন। হিমোগ্লোবিনের মধ্যে আবার 2টা আলাদা আলাদা জিন আছে। আলফা গ্লোবিন ইজ কোডেড বাই HBA জিন। তো হিমোগ্লোবিনের মধ্যে আলফা গ্লোবিন আছে আর বিটা গ্লোবিন আছে। আলফা গ্লোবিনের জন্য রেসপন্সিবল একটা জিন HBA জিন, বিটা গ্লোবিনের জন্য রেসপন্সিবল একটা জিন HBB জিন। এখানে সবগুলোর মধ্যে H ক্যাপিটাল B A দিয়েছি। আমরা যখন নর্মাল জিন বলতে যাই যে হিমোগ্লোবিন অ্যাজ এ হোল, হিমোগ্লোবিন অ্যাজ এ হোল যখন বলি, তখন H স্মল বি এ দিই। H স্মল বি এ মানে অ্যাজ এ হোল হিমোগ্লোবিনকে আমি বোঝানোর চেষ্টা করছি। আর যদি আমি H ক্যাপিটাল বি এ দেই, দ্যাট মিন্স আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে আলফা গ্লোবিনটাকে কে কন্ট্রোল করছে। দ্যাট মিন্স কি, এটা একটু কমপ্লিকেটেড কনসেপ্ট যে HBA আর HBB এই দুইটাকে মিলে আমি বলে দিচ্ছি যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তো এখানে A স্ট্যান্ডস ফর অ্যাডাল্ট, whereas এখানে A স্ট্যান্ডস ফর আলফা, এখানে B স্ট্যান্ডস ফর বিটা। তো যখন আমি বলছি ক্যাপিটাল H স্মল বি আর ক্যাপিটাল A, এটা বোঝাচ্ছে একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের জন্য রেসপন্সিবল জিন। কিন্তু আসলে এই জিনটা তো একটা জিন না, এই জিনটার মধ্যে আবার 2টা জিন আছে। তো এই জিনটার মধ্যে একটা আলফা গ্লোবিনের জন্য কন্ট্রোল করছে, আর একটা আবার বিটা গ্লোবিনের জন্য কন্ট্রোল করছে। এখানে একটু কমপ্লেক্সিটি অ্যারাইজ করে গেছে। এবার এই 2টা জিনের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়াতে, ঠিক আছে, হিমোগ্লোবিনের জিন তো এফেক্টেড হয়েছে, কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে স্পেসিফিক্যালি কোন জিনটা এফেক্টেড হয়েছে? বিটা গ্লোবিনেরটা। বিটা গ্লোবিনের জন্য রেসপন্সিবল যে জিনটা, এটা এফেক্টেড হয়েছে আসলে। তো আসলে এই জিনটা এফেক্টেড হয়েছে, কিন্তু এই জিনটা এফেক্টেড হোক আর এই জিনটা এফেক্টেড হোক, আমি বলবো যে টোটাল এই জিনটা এফেক্টেড হয়েছে। তো আমি এই জিনটার নাম দিয়ে দিয়েছি HBS। তো যখন নর্মাল হিমোগ্লোবিনের মধ্যে শুধু বিটার জন্য যে জিনটা, ও যখন এফেক্টেড হয়, তখন এটার নামও চেঞ্জ হয়ে যায়, এটার নামই হয়ে যায় HBS। বুঝতে পারছো? কারণ এক এক জায়গায় দেখবে এমন লেখা আছে, আবার থ্যালাসেমিয়া পড়তে গেলেই দেখবে এটা লেখা আছে। এবার হিমোগ্লোবিনের যে জিন, আমরা যখন বলছি HBA জিন বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা এতটা কমপ্লিকেটেড যে ওর একটা জিন, মানে আলফা গ্লোবিনের জন্য রেসপন্সিবল যে জিনগুলো আছে, এই জিনগুলো 16 নাম্বার ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম 16-এ থাকে। কিন্তু আবার বিটা গ্লোবিনের জন্য রেসপন্সিবল যে জিনগুলো থাকে, এগুলো ক্রোমোজোম 11-এ থাকে। তাহলে একটার আলফা গ্লোবিনের জন্য রেসপন্সিবল জিনগুলো ক্রোমোজোম 16-এ, বিটা গ্লোবিনের জন্য রেসপন্সিবল জিন আবার ক্রোমোজোম 11-এ।
এখানে সিকেল সেল অ্যানিমিয়াতে ঠিক আছে হিমোগ্লোবিনটা অ্যাজ এ হোল খারাপ হয়ে গেছে, হিমোগ্লোবিনের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি স্পেসিফিক্যালি দেখি, স্পেসিফিক্যালি HBB gene is affected. হিমোগ্লোবিনের নন প্রোটিন পার্টকে আমরা বলছি হিম। হিম ইজ কম্পোজড অফ পরফাইরিন বলে একটা গ্রুপ, পরফাইরিন রিং বলা হয়। আর হিমের মধ্যে থাকে ফেরাস আয়ন, সো Fe2+। তো হিমোগ্লোবিনের মধ্যে আলফা গ্লোবিন দুটো থাকে, বিটা গ্লোবিন দুটো থাকে, একটা পরফাইরিন রিং থাকে আর একটা ফেরাস আয়ন থাকে। কিন্তু যেটা নন প্রোটিন পার্ট এটাকে তেমন, এটার জন্য ডাইরেক্ট জিনের দরকার পড়ে না, কিন্তু জিন কন্ট্রোল করছে প্রোটিন গুলোকে। সিকেল সেল অ্যানিমিয়াতে HBB জিন এফেক্টেড হয়, তো বিটা গ্লোবিন চেইন ইজ এফেক্টেড। এবার আমরা আসবো এনসিইআরটির মধ্যে যেগুলো, যে পয়েন্টস গুলো লেখা আছে। এনসিইআরটিতে সিকেল সেল অ্যানিমিয়া খুললে পরে একটা ডায়াগ্রাম আছে, ফিগার 4.15। এই ডায়াগ্রামটার মধ্যে দেখবে HBA জিন বলেছে, এটা HbA লেখা আছে উপরে, এটা ব্র্যাকেটে দেওয়া আছে। তো Hb ব্র্যাকেটে ক্যাপিটাল A জিন। এই জিনটার মধ্যে, জিন মানে কি? জিন মানে হচ্ছে সিকোয়েন্স অফ ডিএনএ। এই সিকোয়েন্স অফ ডিএনএটার মধ্যে GAC আর CTC এমন একটা জায়গা, তুমি দেখি যে একটা নর্মালি কি হয়, সবসময় একটা ডিএনএ একটা ডিএনএ এর মধ্যে এমন একটা জায়গায়, যেমন ATGC অনেক কিছু আছে, এর মধ্যে একটা জায়গাতে জি GAG আছে। এবার যখন আমরা ডিএনএ, মানে নেক্সট চ্যাপ্টার যখন ডিএনএ পড়বো, দেখবো ডিএনএ একটা পলিমার হয়। ডিএনএ ইজ এ পলিমার। ডিএনএ মধ্যে দুটো স্ট্র্যান্ড থাকে, দ্যাট মিন্স ডিএনএ আসলে একটা পলিমার চেইন। তো আমরা এই যে চেইনটা, আমি যদি শুধু একটাকে খুলে নিয়ে আসি, এটা একটা চেইন। এবার ডিএনএ এর মধ্যে সবসময় দুটো চেইন থাকে, তো আমরা এটাকে বলি ডাবল স্ট্র্যান্ডেড। তো ডাবল স্ট্র্যান্ডেড মানে, তাহলে এখন আরেকটা চেইন থাকবে। চেইনটা আসলে কি দিয়ে তৈরি? মনোমার দিয়ে তৈরি। মনোমার হচ্ছে কি? নিউক্লিওটাইডস। আমরা একদম বেসিক ফ্যাক্ট যদি দেখি, ডিএনএ একটা পলিমারের চেইন হয়, আর চেইনটা একা থাকে না, দুটো চেইন একসাথে থাকে। দুটো চেইন যদি একসাথে থাকে, এবার চেইন গুলোর মধ্যে প্রচুর এমন কি আছে, মনোমার আছে, যেগুলো বারবার রিপিট করে করে এই পলিমারটা বানিয়েছে। মনোমারটা আসলে কি? মনোমারটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে, নিউক্লিওটাইড ইজ কম্পোজড অফ সুগার, ফসফেট আর বেস, নাইট্রোজেনাস বেস। তাহলে একটা নিউক্লিওটাইডের মধ্যে, নিউক্লিওটাইড ইজ কম্পোজড অফ সুগার, ফসফেট এন্ড নাইট্রোজেনাস বেস। সুগার আর ফসফেট তো সবার জন্য সেম, পুরো ডিএনএ তে সেম। তাহলে সুগার আর ফসফেট পুরো ডিএনএ তে কনস্ট্যান্ট।
সুগার আর ফসফেটের মধ্যে কোনো চেঞ্জ নেই, কিন্তু নাইট্রোজেনাস বেস চারটার মধ্যে বারবার চেঞ্জ আসছে। এডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, থাইমিন হতে পারে। তাহলে এই চারটার মধ্যে এ, জি, সি আর টি, তাহলে এখানে আমি সুগার ফসফেট আর কোনো সময় লিখি না। আমরা যখনই ডিএনএ কে লিখতে যাই শুধু এইগুলোকে লিখি, সুগার আর ফসফেটকে লেখার দরকার পড়ে না, কারণ থ্রু আউট দ্য ডিএনএ সুগার আর ফসফেট তো সেমই আছে, ওর মধ্যে কোনো চেঞ্জ নেই। তো ডিএনএ কে সবসময় লিখতে গেলে, যখন আমরা কাগজের মধ্যে ডিএনএ কে লিখতে যাই, সবসময় আমরা শুধু নাইট্রোজেনাস বেসটাকেই মেনশন করে দিই যে কোন বেসটা আছে। কিন্তু আমি যখন এখানে লিখেছি যে জি আছে, এ আছে আর জি আছে, এর মানে কিন্তু এমন না যে শুধু নাইট্রোজেনাস বেসটা বসে আছে। এই জিটার সাথে একটা সুগারও আছে, এই জিটার সাথে একটা ফসফেটও আছে। আমরা যখন জাস্ট জি লিখে দিই বা এ লিখে দিই, এর মানে নাইট্রোজেনাস বেসটার সাথে শুধু এটাকে আমরা মেনশন করে দিই, আর এই দুইটা আনমেনশন থাকে, কিন্তু এটা আছে এখানে। তো এই জায়গায় সুগার ফসফেট আর বেসটা হচ্ছে গুয়ানিন, এই জায়গায় সুগার ফসফেট আর বেসটা হচ্ছে এডিনিন। এমন করে করে ডিএনএ কে লেখা হয়। এবার ডিএনএ এর মধ্যে একটা কমপ্লিমেন্টারিটি একটা কনসেপ্ট আছে। কমপ্লিমেন্টারিটি মানে একটা স্ট্র্যান্ডে যদি এ পাওয়া যায়, ঠিক ওর অপোজিট স্ট্র্যান্ডে টি থাকতেই লাগবে টু মেক ইট স্টেবল। ডিএনএ যদি স্টেবল থাকতে হয়, তাহলে ইন ওয়ান স্ট্র্যান্ড যদি এ থাকে, তাহলে আদার স্ট্র্যান্ড মাস্ট কন্টেইন টি at the same location. এ থাকলে টি থাকতে হয়। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে অনেক ডিটেলসে দেখবো। প্রথমে এটা বলেছিল এরউইন শার্গফ বলে একজন, শার্গফস রুল বলা হয় এটা। তো তো কমপ্লিমেন্টারিটি, এই প্রপার্টিটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারিটি। কি হচ্ছে, এর জায়গায় টি থাকবে বা ভাইস ভার্সা, টির জায়গায় এ থাকবে, জির জায়গায় সি থাকবে বা সির জায়গায় জি থাকবে। এখানে একটু বেসিক ডিএনএ ব্যাপারে জেনে রেখেছি, বাকি তো অনেক ডিটেলস পরে দেখবোই। তো এখানে যখন আমি দেখছি যে একটা ডিএনএ একটা জায়গায় জি আছে, ঠিক ওর অপোজিটে সি আছে, কমপ্লিমেন্টারিটি ফলো করছে। এ আছে, ঠিক আরেকটা জায়গায় টি আছে, জি আছে, অপোজিট জায়গায় সি আছে। এবার এইটা, এই যে পার্টটা যেটা এনসিইআরটির মধ্যে দেওয়া আছে, এটা আসলে একটা সিকোয়েন্সের, ধরো এই জায়গাটা, তাহলে ডিএনএ তো একটা বিশাল লম্বা একটা মলিকিউল। এই লম্বা মলিকিউলটার মধ্যে এরকম ছোট ছোট কিছু সিকোয়েন্স থাকবে। ধরো এখান থেকে শুরু হয়েছে টি দিয়ে শুরু হয়েছে, টি সি এ জি টি টি, এরকম কয়েকটা সিকোয়েন্স চলছে। তো এমন একটা সিকোয়েন্স, আমি জাস্ট এটা আমার লেখার দরকার নেই। তো এখানে একটা সিকোয়েন্স চলছে, যে সিকোয়েন্সটা হচ্ছে একটা জিন। তাহলে জিন কি আসলে? জিন ইজ এ সিকোয়েন্স অফ ডিএনএ। তাহলে জিন ইজ এ স্পেসিফিক সিকোয়েন্স অফ ডিএনএ। বা আমি কি কি সিকোয়েন্স যদি বলে দিই, বেস সিকোয়েন্স, নাইট্রোজেনাস বেসের সিকোয়েন্স। তো জিন ইজ এ স্পেসিফিক বেস সিকোয়েন্স অফ ডিএনএ।
all this will study in molecular basis of inheritance. এখানে আমি যত একদম শর্ট পার্টে এই জিনিসগুলো দেখছি যাতে করে সিকেল সেল অ্যানিমিয়ার পার্টটা একটু বুঝতে পারি। এবার আমরা যে জিনটার কথা বলছিলাম, স্পেসিফিক জিনটার নাম কি ছিল? এইচ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। স্পেসিফিক জিনটার নাম ছিল এইচবিবি। তাহলে এইচবিবি জিনটাও একটা ডিএনএ সিকোয়েন্স, কিন্তু এটা আছে, ডিএনএটা আছে কোথায়? তাহলে এইচবিবি জিনটা একটা ডিএনএর পার্ট, আর ডিএনএটা কোথায় আছে? কত নাম্বার ক্রোমোজোমে আছে? 11 নাম্বার ক্রোমোজোমে আছে। তাহলে 11 নাম্বার ক্রোমোজোমে কনডেন্স হয়ে একটা ডিএনএ আছে, ওই ডিএনএটার ভিতরে একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা হচ্ছে এইচবিবি জিন। এবার ওই জিনের একটা পজিশন এনসিআরটিতে দেখানো হয়েছে, যে জায়গাটা হচ্ছে জিএজি সিটিসি। এবার নর্মালি আমাদের জানার কথা যে কোনো জায়গায় যদি ডিএনএ থাকে, আমি এখন ডিএনএটাকে এমন পেঁচিয়ে না লিখে স্ট্রেট চেইন হিসেবে দেখে দিই। ঠিক আছে, আমি স্ট্রেট চেইন হিসেবে দেখি, আর এই পজিশন গুলো জাস্ট এই তিনটাকে একসাথে লিখে রাখি। তো এটা হচ্ছে নর্মাল জিন, এইচবিবিটা এখন নর্মাল আছে। নর্মাল জিন যদি থাকে, আমরা জানি কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন স্টেপ ওয়াইজ আমাদের পড়তে লাগবে, ইনিশিয়েশন, এলংগেশন, টার্মিনেশন, এগুলো পরে চ্যাপ্টারে দেখতে হবে যে ট্রান্সক্রিপশনের মধ্যে আবার কি কি স্টেপস আছে। কিন্তু ট্রান্সক্রিপশন মানে হচ্ছে কি দ্য প্রসেস অফ ফরমেশন অফ আরএনএ অন দ্য বেসিস অফ কোডস ইন ডিএনএ। ডিএনএ এর মধ্যে যা থাকবে এটার উপর বেস করে একটা আরএনএ ফর্ম হবে। তো এখানে যখন একটা আরএনএ ফর্ম হবে, তো এখানে একটা আরএনএ ফর্ম হচ্ছে। এবার জিন তো কি, জিন আসলে ডিএনএরই তো পার্ট। এটা একটা ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, এটা একটা আরএনএ। ডিএনএ থেকে যখন আরএনএ হয়, তখন ডিএনএ এর একটা স্ট্র্যান্ডে এমন একটা স্ট্র্যান্ড থাকে, যে স্ট্র্যান্ডের মধ্যে যেমন নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে, যেমন ভাবে নাইট্রোজেনাস বেস থাকে, অ্যাজ ইট ইজ আরএনএ এর মধ্যেও নাইট্রোজেনাস বেস গুলো অ্যাজ ইট ইজ এসে পড়ে। তাহলে ডিএনএ এর মধ্যে তো আমরা জানি কি ডিএনএ কোথায়, হ্যাঁ ডাবল স্ট্র্যান্ডেড। ডিএনএ এর মধ্যে দুটো স্ট্র্যান্ড আছে, এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ডকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ড। আরেকটা স্ট্র্যান্ডকে বলা হবে টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ডেড, এর মধ্যে একটা স্ট্র্যান্ড কোডিং স্ট্র্যান্ড আর একটা স্ট্র্যান্ড টেমপ্লেট স্ট্র্যান্ড। যার নাম কোডিং স্ট্র্যান্ড, কেন নামটা কোডিং রাখা হয়েছে? কারণ ওর মধ্যে যেমন ভাবে বেসের সিকোয়েন্স থাকে, ওই সেম সিকোয়েন্সটা আরএনএ এর মধ্যে এসে পড়ে। তো এখানে যদি জি এ জি থাকে, সেম আরএনএ এর মধ্যেও জি এ জি এসে পড়বে। তাহলে ডিএনএ এর একটা স্ট্র্যান্ডের সিকোয়েন্স অ্যাজ ইট ইজ পাস হয়ে যায় আরএনএ এর মধ্যে। এবার এই যে আসলো, আরএনএ এর উপর বেস করে একটা প্রোটিন তৈরি হয়। প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড। আমি যখন বলছি
অ্যামাইনো অ্যাসিড করে করে যদি একটা চেইন তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডের চেইন মানে আসলে একটা প্রোটিন। আমি এখানে জাস্ট এ লিখছি, আমি অ্যামাইনো অ্যাসিডের নাম লিখছি না এখন। এমন করে চলতে থাকবে। তো চেইন অফ অ্যামাইনো অ্যাসিড, চেইন অফ অ্যামাইনো অ্যাসিডস, এটা অ্যামাইনো অ্যাসিড একসাথে থাকলে, লিঙ্ক থাকলে এটা আসলে একটা প্রোটিন তৈরি হয়েছে। তাহলে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, প্রসেসটার নাম হচ্ছে কি? ট্রান্সলেশন। এবার আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় এই জিনিসটা বের করেছিল একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, হরগোবিন্দ খুরানা অ্যান্ড মার্শাল নিরেনবার্গ। ওরা নোবেল প্রাইজ পেয়েছিল। তো হরগোবিন্দ খুরানা অ্যান্ড নিরেনবার্গ স্পেসিফিক্যালি আরএনএ এর মধ্যে কোন কোড থাকলে কোন অ্যামাইনো অ্যাসিড হবে এগুলো বের করতে পেরেছিল। তো আরএনএ কোডস কি স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে, কোন স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডের জন্য রেসপন্সিবল। তো এটা অ্যাকচুয়ালি নেক্সট চ্যাপ্টারে গিয়ে পেজ নাম্বার 96 এ একটা টেবিল আছে, টেবিল 5.1। ওই টেবিলটার মধ্যে যে জায়গাতে GAG আছে, তো এখানে সব অনেকগুলো যতগুলো পসিবিলিটিস হয়, 4/4 কারণ তিনটা তিনটা করে, তো 4 × 4 × 4 64টা পসিবিলিটিস এখানে দেওয়া আছে। 64টা পসিবিলিটিস এর মধ্যে GAG একটা পসিবিলিটি, আর দেখা গেছে কি GAG ইজ রেসপন্সিবল ফর অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন, সরি গ্লুটামিক অ্যাসিড। তো GAG যদি থাকে তাহলে ওই জায়গায় যে অ্যামাইনো অ্যাসিডটা হবে, আমি এখানে জাস্ট নাম্বার ওয়াইজ যাব, 1 2 3 4 5 6। অ্যাকচুয়ালি HBB জিনটার যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা যদি প্রথম থেকে দেখা হয় তাহলে তিনটা 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 করে করে গেলে, তাহলে প্রথমে প্রথমে তিনটা নাইট্রোজেনাস বেসের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড, এরপরে তিনটা নাইট্রোজেনাস বেস আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, এরপরে তিনটা নাইট্রোজেনাস বেস আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, এমন করে করে 5 × 3 15টা নাইট্রোজেনাস বেস অলরেডি চলে গেছে। যাওয়ার পরে 16 নাম্বার নাইট্রোজেনাস বেস, 17 নাম্বার নাইট্রোজেনাস বেস আর 18 নাম্বার নাইট্রোজেনাস বেস। দ্যাট মিন্স সিকোয়েন্সের মধ্যে তো আমি কয়টা নিউক্লিওটাইড আছে গুনছি, এমন করে 15টা নিউক্লিওটাইড অলরেডি চলে গেছে। 15টা নিউক্লিওটাইড এক একটা অ্যামাইনো অ্যাসিডের, মানে টোটাল তিনটা করে গেলে 5টা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করেছে। এবার 16 17 18 নাম্বার নিউক্লিওটাইড আরএনএ এর মধ্যে এখানে কোড করছে আমার 6th অ্যামাইনো অ্যাসিডের জন্য। এই যে 6th অ্যামাইনো অ্যাসিডটা আমরা ওই বক্সটা থেকে দেখতে পারি, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এটা নর্মাল কিসের জন্য? নর্মাল হিমোগ্লোবিন। এই বুঝতে পারছো কিছু? তাহলে ডিএনএ এর সিকোয়েন্সের নাম হচ্ছে জিন। প্রথমে আমরা দেখেছি হিমোগ্লোবিনের জিনটার আসলে দুইটা পার্ট, একটা পার্ট একটা ক্রোমোজোমে আর একটা পার্ট আরেকটা ক্রোমোজোম। একটা পার্ট ক্রোমোজোম নাম্বার 11-এ, একটা পার্ট ক্রোমোজোম নাম্বার 16। 11-এ যে যে পার্টটা আছে হিমোগ্লোবিন জিনের,
ওইটা শুধু বিটা গ্লোবিনের জন্য রেসপন্সিবল। আর 16-এ যে পার্টটা আছে জিনের, ওই জিনটা, ওই সিকোয়েন্সটা আলফা গ্লোবিনের জন্য রেসপন্সিবল। এখন আমরা আলফা গ্লোবিনটা দেখছি না, সিকেল সেল অ্যানিমিয়াটা আসলে শুধু বিটা গ্লোবিনের প্রবলেম। বিটা গ্লোবিনের জিনটাতে যখন যাই ক্রোমোজোম 11-এ গিয়ে দেখি কি ওই জিনের যে সিকোয়েন্সটা আছে, ওই সিকোয়েন্সটা যেতে 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 এমন একটা জায়গার মধ্যে আমরা ফোকাস করেছি যেখানে প্রবলেম অ্যারাইজ করে, বাকি জায়গাগুলোতে প্রবলেম অ্যারাইজ করছে না। এই জায়গাটা যে প্রবলেম অ্যারাইজ করে ওই জায়গাটা দেখছি কি আসলে এখানে একটা স্ট্র্যান্ডে, ডিএনএ এর একটা স্ট্র্যান্ডকে বলি কোডিং স্ট্র্যান্ড আর একটাকে বলি টেমপ্লেট স্ট্র্যান্ড। কিসের বেসিসে আমি এটা বলতে চাই না, কারণ এটা একটু কমপ্লিকেট করে দেবে জিনিসটা। ডিএনএ এর পোলারিটি আছে 5 প্রাইম 3 প্রাইম। প্রাইম কি এটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। ডিএনএ এর মধ্যে এরকম ডিএনএ এর এন্ডস গুলোকে এরকম প্রাইম নাম্বার দেওয়া আছে। তো একটাকে বলে 5 প্রাইম, একটা 3 প্রাইম, আর একদিকে 3 প্রাইম হবে সবসময় উল্টা থাকে, এন্টি প্যারালাল নেচার। তো ডিএনএ এর মধ্যে এটা আমি ইগনোর করলেও চলবে, এটা আমার ম্যাটার করছে না। এমন একটা স্ট্র্যান্ড থাকে যেটার নাম হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড আছে এটার নাম হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ড নামটা কোডিং এর জন্যই এসেছে কারণ ওর মধ্যে যে নাইট্রোজেনাস সিকোয়েন্স থাকে অ্যাজ ইট ইজ ওরা আরএনএ এর মধ্যে এসে পড়ে। শুধু যদি ওর মধ্যে টি থাকে, আরএনএ তে তো টি থাকে না। তো যদি ডিএনএ এর কোডিং স্ট্র্যান্ডে কোথাও টি পাই, ইফ টি প্রেজেন্ট, তো আরএনএ তে তো টি আসবে না, দেন আরএনএ তে পাবো ইউ। তো বাকি সব এ জি সি উপরের স্ট্যান্ডটার মধ্যে যেমন যে জায়গায় থাকবে নিচের স্ট্যান্ডটাতে মানে আরএনএ তে এ হলেও সেম জায়গাতে এসে পড়বে, জি হলেও সেম জায়গাতে এসে পড়বে, সি হলেও সেম জায়গাতে এসে পড়বে। শুধু যদি টি থাকে, টি তার বদলে এখানে আসবে ইউ আসবে। তো বাকি পার্টটা কোডিং। এবার দেখো এইখানে অ্যামাইনো অ্যাসিড কতটুকু অব্দি চলবে। তো আমি যদি বলি এটা মাত্র প্রথম অ্যামাইনো অ্যাসিডটা, এনসাইডে দেখবে প্রথম অ্যামাইনো অ্যাসিডটার নাম দেওয়া আছে, দেওয়া আছে না প্রথম অ্যামাইনো অ্যাসিডের নাম ভ্যালিন। তো ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের নাম দেওয়া আছে। এই প্রথম 7টা অ্যামাইনো অ্যাসিড যেগুলো এনসিইআরটি তে দেওয়া আছে, এই নামগুলো আমার মনে রাখতে লাগবে, ঠিক আছে? তো ভ্যালিন, এরপর কি আছে? হিস্টিডিন, লিওসিন, থ্রিওনিন, প্রোলিন, গ্লুটামিক অ্যাসিড, আবার গ্লুটামিক অ্যাসিড। তো প্রথম 7টা অ্যামাইনো অ্যাসিডের নেম এনসিইআরটির মধ্যে দেওয়া আছে। কিন্তু এমন করে করে কত অব্দি যাবে? হুম, যখন না আসে, কিন্তু এটা একটা নাম্বার আছে তো। তাহলে বিটা গ্লোবিন, এটা তো বিটা গ্লোবিন চেইন বানাচ্ছে না? এই যে চেইনটা আমরা তো কি জিন দেখছি, এইচবিবি জিন, মানে এখানে যে প্রোটিনটা তৈরি হচ্ছে প্রোটিনটার নাম আসলে কি? বিটা গ্লোবিন। প্রোটিনটার নাম তো বিটা গ্লোবিন। আর একটা বিটা গ্লোবিনের মধ্যে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে এখানে 146টা অ্যামাইনো অ্যাসিড আছে, আমরা শুধু প্রথম 6টাকে জেনে রাখছি অ্যাকর্ডিং টু এনসিইআরটি। তো আরো এরপর 140টা আছে। তো আমার এখানে একটা জিনিস মনে রাখতে লাগছে কি, যে বিটা গ্লোবিন চেইনের মধ্যে, তো হিমোগ্লোবিনের বিটা গ্লোবিনের মধ্যে 146 অ্যামাইনো অ্যাসিডস আছে। আলফা গ্লোবিন চেইনের মধ্যে 141 অ্যামাইনো অ্যাসিডস আছে। এবার 146 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 6th অ্যামাইনো অ্যাসিড, 6th অ্যামাইনো অ্যাসিড আমি দেখেছি কি, নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। তো শুধু 6th অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা ফোকাস করছি, এটার নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড।
এবার কি হয়েছে, মিউটেটেড এইচবিবি জিনটা দেখি, যখন ওর মধ্যে চেঞ্জ এসে পড়েছে, মিউটেটেড মানে ওর মধ্যে চেঞ্জ এসেছে। এইচবিবি জিনটার মধ্যে যদি মিউটেশন হয়, অনেক ক্লাস ক্লাসে দেখেছিলাম কিভাবে মিউটেশন হতে পারে, এমন কিছু No. দেখো মিউটেশন কিভাবে হতে পারে। ধরো এই ডিএনএটার মধ্যে যেখানে ওই জিটা ছিল, কোনো একটা জেনারেশনে কোনো জায়গায় কোনো একটা হাই এনার্জি রেডিয়েশনে ডিউ টু হাই এনার্জি রেডিয়েশন কি হতে পারে, একটা মলিকিউলের মধ্যে যখন গিয়ে স্ট্রাইক করবে, ধরো হাই এনার্জি ইউভি রেজ স্ট্রাইক করলো, তো মলিকিউলের মধ্যে এমন হতে পারে যে অ্যাটম কোন একটা বন্ড ফিশন হয়ে গেল, হোমোলাইটিক ফিশন, বা ওই মলিকিউলটা আয়োনাইজড হয়ে গেল। তাহলে এই যে মলিকিউলের মধ্যে সাডেনলি একটা ব্রেক হচ্ছে, আয়ন হয়ে যাচ্ছে, দুইটা টুকরা হয়ে যাচ্ছে, বা এরকম কিছু যদি হয়, এটা তো একটা বিশাল বড় মলিকিউল। এখানে আমি দেখছি ঠিক আছে এডিনিন, কিন্তু এখানে তো আসলে আছে এডিনিন, এরপরে কি রাইবোস, ডিঅক্সি রাইবোস সুগার প্লাস ফসফেট, তিনটা জিনিস আছে এখানে। এটা একটা বিশাল বড় কম্পাউন্ড। এর মধ্যে যখন হাই এনার্জি রেডিয়েশন যদি ঠিক পয়েন্ট এটাতে স্ট্রাইক করে, তাহলে এই বড় কম্পাউন্ডটা অনেকগুলো জায়গায় যদি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় মানে কি, ওর আগের যে কেমিক্যাল নেচারটা আছে এটা এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ ওর মধ্যে কিছু জায়গায় পজিটিভ এসে পড়েছে, নেগেটিভ এসে পড়েছে, ও আয়োনাইজড হয়ে গেছে বা বন্ড ব্রেক হয়ে গেছে। তাহলে এখানে একটা বড় মলিকিউল ছিল, এখন আমি কেমিস্ট্রি লেভেলে যদি দেখি, হাই এনার্জি রেডিয়েশনে ওই মলিকিউলটার নেচারটা চেঞ্জ হয়ে গেছে, কেমিক্যাল নেচার। কেমিক্যাল নেচারটা চেঞ্জ হয়ে গেলে বাকি ওর পাশে যে আরেকটা মলিকিউল আছে, যেখানে থাইমিন আছে, এরপর নাইট্রোজেনাস, থাইমিন তো নাইট্রোজেনাস বেস, ফসফেট আছে, সুগার আছে, ওরা তো ওর সাথে দুইটা মলিকিউল তো একটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। একটা মলিকিউলের যদি নেচার চেঞ্জ হয়ে যায়, এই জায়গাটা ঠিকভাবে ইন্টারাকশন হবে না। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এস কেমিক্যাল নেচার of one nucleotide changed due to high energy radiation, কি হবে, ডিএনএ কে ঠিক করার জন্য ডিএনএ এর সামনে সবসময় এমন অনেকগুলো এনজাইম থাকে, যাদেরকে আমরা বলি প্রুফ রিডিং এনজাইম। তাহলে ওদের কাজ হচ্ছে সারাক্ষণ ডিএনএ এর মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, ওরা ওই চেঞ্জ গুলোকে সরিয়ে সরিয়ে কিছু একটা ঠিক করার কাজ। তাহলে ডিএনএ রিপেয়ারিং এনজাইম আছে প্রচুর। তো একটা জায়গায় যদি, কারণ পুরোটা ডিএনএ স্টেবিলিটি এফেক্টেড হচ্ছে, ডিএনএ স্টেবিলিটিটা যখন এফেক্টেড হচ্ছে, তখন ডিএনএ রিপেয়ারিং এনজাইম এসে এই নিউক্লিওটাইডটাকে সরিয়ে এখানে আরেকটা নিউক্লিওটাইড ঢুকিয়ে দেবে। তাহলে রিপেয়ারিং এনজাইমের কাজ হচ্ছে কোনো জায়গায় যদি নিউক্লিওটাইডটা নষ্ট হয়ে যায়, ওর কেমিক্যাল নেচারটা যদি ঠিক না থাকে, ওইটাকে ওইখান থেকে সরিয়ে আরেকটা নিউ নিউক্লিওটাইড ঢুকিয়ে দেবে। এবার নিউ নিউক্লিওটাইডটা যে এখানে এন্টার করাবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, ওর সামনে কত অন্য কি জিনিস অ্যাভেলেবল আছে। দেখো এই সব কিছু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রিপেয়ারিং কোথায় হয়, ইনসাইড নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম আছে। নিউক্লিয়াসের ভিতরের পার্টটা তো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম ইজ রিচ ইন নিউক্লিওটাইডস, ওর মধ্যে প্রচুর নিউক্লিওটাইড পড়ে থাকে। তো নিউক্লিওপ্লাজমের মধ্যে প্রচুর নিউক্লিওটাইড থাকে,
কারণ ডিএনএ যদি কোনো জায়গায় একটু নষ্ট হয় তাড়াতাড়ি করে ওকে রিপেয়ার করার কাজ করে। এবার ডিএনএ রিপেয়ারিং এনজাইম using available nucleotide repairs that region. এই জায়গাটাকে রিপেয়ার করবে। এবার রিপেয়ার করা মানে কি, আরেকটা জিনিস অ্যাড করে দেবে, replaces that faulty A with another A. সো একটা নর্মাল নিউক্লিওটাইড দিয়ে এটাকে রিপ্লেস করবে। এবার দেখো রিপ্লেস করার সময় 99.99% টাইম তো ওরা ঠিকই রিপ্লেস করে, মানে এ যখন গেছে ওইখানে এই বসাবে। কিন্তু এরকম অনেকগুলো টাইম থাকে, ওই 0.01% টাইম আছে যখন ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি রিপেয়ার করতে গিয়ে সামনে যদি এ না থাকে, ওর সামনে ধরো অনেকগুলো টি পড়ে আছে বা সি পড়ে আছে, এ পাচ্ছে না, সামনে যদি এ না থাকে ও তাড়াতাড়ি রিপ্লেস করতে গিয়ে এর বদলে এখানে অন্য কিছু একটা বসিয়ে দেবে। তাহলে এই রিপেয়ারিং এনজাইম গুলো যদি এখানে কমপ্লিমেন্টারিটি ফলো না করে, আমরা আগের স্লাইডে যেটা বলেছিলাম, কমপ্লিমেন্টারিটি মানে অপোজিট স্ট্যান্ডে টি থাকলে এই স্ট্যান্ডে এ বসবে, অপোজিট স্ট্যান্ডে সি থাকলে এই স্ট্যান্ডে জি বসবে, বা ভাইস ভার্সা। এটা যদি ফলো না করে, অনেক সময় ফলো না করতে পারে, বলেছে কি 99.9% টাইম ওরা ঠিক হবে। কিন্তু যখনই ওরা এই এই ভুলটা করে, ধরো এখানে যদি টি কে এনে বসিয়ে দেয়, আর এটাই হয়েছে সিকেল সেল এনিমিয়ার কেস। তো সিকেল সেল এনিমিয়ার কেসে কি হচ্ছে, জি জায়গায় মিউটেশন হয়ে জি হয়ে গেছে। এবার একটা এনজাইম এদিকে, ধরো এটা একটা এনজাইম, এই গ্রিন কালারের স্ট্রাকচারটা, এটা রিপেয়ারিং এনজাইম, ওইখানে টি বসিয়ে দিয়েছে। এবার এবার এখানে তো টি বসলো, অপোজিট সাইডেও তো টি আছে। এবার অপোজিট সাইডে সি টি সি আছে, তো এবার এখানে দুইটা টি হয়ে গেছে। দুইটা টি হয়ে যাওয়ায় ও তো মাত্র এটাকে ঠিক করেছে, ও ভেবেছে এটা ভুল। এখন এনজাইম কি করছে, দুই স্ট্যান্ডেই রিপেয়ারিং এনজাইম থাকে, তো ডিএনএ এর বোথ স্ট্যান্ডে রিপেয়ারিং এনজাইম থাকে। এবার এইটা যখন এটাকে টি, এখানে টি এনে বসাচ্ছে, আর এইটাকে আবার আরেকটা এনজাইম রিপেয়ার করে দিয়েছে, টির বদলে টিটাকে চেঞ্জ করে এ বসিয়েছে। তাহলে একটা প্রুফ রিডিং এনজাইম এটাকে চেঞ্জ করার কথা ছিল, এটাকে আমরা বলছি প্রুফ রিডিং। ডিএনএ প্রুফ রিডিং এনজাইম এবার এই টিটাকে সরিয়ে জিনিসটাকে ঠিক করার জন্য কি করেছে, এখানে এ বসিয়েছে আর টিটাকে সরিয়ে দিয়েছে। তো একটা এ কে বসানো হয়েছে। তেমন করে ডিএনএ এখন স্টেবলও আছে, আবার ডিএনএ স্টেবলও আছে, কিন্তু আবার
এতদিনের যে একটা সিকোয়েন্স ছিল হিমোগ্লোবিন বানানোর সিকোয়েন্স, এই সিকোয়েন্সটার মধ্যে একটা পয়েন্ট পাল্টিয়ে গেছে। সিকোয়েন্স একটা পয়েন্ট পাল্টিয়েও গেছে, ডিএনএ আনস্টেবলও না, ডিএনএ স্টেবলও আছে। তো এখন কি হবে এই ছোট্ট একটা প্রবলেমের জন্য? যখনই এমন চেঞ্জ আসে, চেঞ্জ ইন ওয়ান নিউক্লিওটাইড অর স্পেসিফিক্যালি আমি বলতে পারছি কি ওয়ান বেস পেয়ার, এই জিনিসগুলোকে, এই যে জি, প্রথমটাই দেখি, জি এ জি আর সিটিসি, এখানে যে অপোজিট স্ট্র্যান্ডে যে নাইট্রোজেনাস বেস গুলো সবসময় থাকে, যেমন জি আর সি থাকে, এ আর টি থাকে, ওদেরকে বলা হয় বেস পেয়ার, কারণ সবসময় বেস গুলো পেয়ারে পেয়ারে থাকছে। তো ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হলে বেসও পেয়ারে থাকে। তো একটা নিউক্লিওটাইডে চেঞ্জ হওয়া মানে অটোমেটিক্যালি পেয়ারটা চেঞ্জ হয়ে যায়। The change in one nucleotide means change in one base pair. তো একটা নিউক্লিওটাইডে চেঞ্জ হওয়া মানে অটোমেটিক্যালি বেস পেয়ারটা চেঞ্জ হয়ে যাও। বেস পেয়ার যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এই এই চেঞ্জটাকে বলছি পয়েন্ট মিউটেশন। যদি একটার মধ্যে হয় শুধু, দেন ইট ইজ পয়েন্ট মিউটেশন। তো এখানে হয়ে গেছে পয়েন্ট মিউটেশন। তো চেঞ্জ ইন অনলি ওয়ান বেস পেয়ার, তো চেঞ্জ ইন অনলি ওয়ান নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইডে চেঞ্জ হওয়া মানে আলটিমেটলি একটা বেস পেয়ারে চেঞ্জ। কিন্তু এবার পয়েন্ট মিউটেশনটা তুমি যদি প্রথম থেকে দেখি কি হয়েছে, আগে এ টি ছিল, এখন উল্টে গেছে, টি এ হয়ে গেছে। এই যে উল্টানোটা, এটাকে আমরা বলতে পারি বেস পেয়ার ইনভার্সন। তাহলে এখানে পয়েন্ট মিউটেশনের একটা নাম এসে পড়েছে। পয়েন্ট মিউটেশনটাকে একটা নাম দিতে পারছি, কি বলতে পারছি? পয়েন্ট মিউটেশনের টাইপ, টাইপটাকে বলছি বেস পেয়ার ইনভার্সন। কিন্তু ইনভার্সন তো পরে হয়েছে, ইনভার্সন হওয়ার আগে কি হয়েছিল? এটা টি দিয়ে চেঞ্জ হয়ে গেছিল। এটা যে টি দিয়ে চেঞ্জ হয়েছে, এটাকে আবার আমরা নাম দিতে পারি সাবস্টিটিউশন। তাহলে পয়েন্ট মিউটেশনের আরেকটা টাইপ, এটা দুইটা টাইপের মধ্যেই পড়ে, বেস পেয়ার ইনভার্সন অ্যাজ ওয়েল এজ সাবস্টিটিউশন। যদি এমন টাইপের কোশ্চেন আসে যে সিকেল সেল এনিমিয়ার মিউটেশনটা আসলে কি টাইপের মিউটেশন, অপশন এ যদি থাকে পয়েন্ট মিউটেশন, অপশন বি যদি থাকে ইনভার্সন, অপশন সি যদি থাকে সাবস্টিটিউশন, তাহলে এখানে অল অফ দি অ্যাবাভ হচ্ছে। এবার বাকিটা যেটা আছে সেটের মধ্যে, যে এবার এইটা যদি চেঞ্জ হয়ে যায়, কোডিং স্ট্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে। কোডিং স্ট্যান্ডে আগে জি এ জি ছিল, এখন জি টি জি হয়ে গেছে। জি টি জি হলে ওর থেকে যে এমআরএনএটা হবে, তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে যে আরএনএটা হবে, আরএনএ এর মধ্যে কোডিং স্ট্যান্ডে তো যেমন আছে এমন বসে, জি বসে, শুধু টির বদলে বসবে ইউ, টির টির বদলে ইউ বসছে, আর বাকি পুরো স্ট্যান্ডের মধ্যে এ জি আর সি অ্যাজ ইট ইজ বসবে। তো আরএনএ এর মধ্যে শুধু এখন জি ইউ জি এসে পড়েছে। জি ইউজি যদি আসে, তাহলে ওর সিক্সথ অ্যামাইনো অ্যাসিডটা, সিক্সথ অ্যামাইনো অ্যাসিডটা হয়ে যাবে কি, আবার অ্যাকর্ডিং টু দোজ দ্যাট 64 বক্স চার্ট,
যেটা খোরানা নিরেনবার্গ ওরা বের করেছিল, অ্যাকর্ডিংলি জিইউজি বলছে ভ্যালিন, ভ্যালিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে নর্মাল হিমোগ্লোবিনে নর্মাল হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন চেইনে 146টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 6 নাম্বার অ্যামাইনো অ্যাসিডটা ছিল গ্লুটামিক অ্যাসিড। আর অ্যাবনর্মাল হিমোগ্লোবিনে মানে মিউটেশন হওয়ার পরে 146টার মধ্যে 145টা সেমই আছে, আগের মতোই, নর্মালের মতোই। শুধু একটা অ্যামাইনো অ্যাসিড, 6 নাম্বার অ্যামাইনো অ্যাসিডটা শুধু হয়ে গেছে কি ভ্যালিন। শুধু এতটুক চেঞ্জ হয়েছে এতগুলোর মধ্যে, কিন্তু এতটুক চেঞ্জ মানুষটাকে মেরে ফেলতে পারছে, ফ্যাটাল ডিসঅর্ডার। তো কি হচ্ছে দেখি। এবার আমরা মলিকুলার বেসিসটা দেখে নিয়েছি কি হয়েছে, এবার আমরা সেলুলার বেসিস দেখি, সেলে কি দেখা যায়। তাহলে মলিকুল লেভেলে কি হয়েছে এটা আমরা বুঝে গেছি, এখন দেখবো সেলুলার লেভেলে কি হবে। নর্মাল হিমোগ্লোবিন আর মিউটেটেড হিমোগ্লোবিনের মধ্যে এটা ডিফারেন্স হচ্ছে কি, মিউটেটেড হিমোগ্লোবিন গুলো স্টিকি। স্টিকি দ্যাট মিনস, স্টিকি মানে ওরা একটা একটার সাথে লেগে যায়, দে অ্যাটাচ টু ইচ আদার। একটা হিমোগ্লোবিন আরেকটা হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হতে থাকে। একটা হিমোগ্লোবিন যদি আরেকটা হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হতে থাকে, ওরা একটা পলিমার বানাতে থাকে, হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের পলিমার, পলিমারাইজেশন। তাহলে আমরা দেখি, ধরো এটা একটা আরবিসি, আরবিসি উপর থেকে দেখতে সার্কুলার, কিন্তু সার্কুলার মানে 2D তে সার্কুলার, কিন্তু স্ফেরিক্যাল না, নট স্ফেরিক্যাল, দে আর বাইকনকেভ। তো আরবিসি নর্মালি কি হয়, শেপ হচ্ছে সার্কুলার, কিন্তু সারফেস দুইটা হচ্ছে কনকেভ সারফেস, তো বাইকনকেভ। এবার সার্কুলার বাইকনকেভ আরবিসি গুলোর ভিতরে ওর সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর হিমোগ্লোবিন থাকে। এগুলো হচ্ছে হিমোগ্লোবিন। নর্মাল আরবিসির সাইটোপ্লাজম প্রচুর হিমোগ্লোবিনে ফিল্ড থাকে, এগুলো অক্সিজেন ক্যারি করবে। এবার অ্যাবনর্মাল মানে যেখানে মিউটেশন হয়ে গেছে, মিউটেটেড আরবিসি গুলোর মধ্যে হিমোগ্লোবিন কি করতে থাকে, হিমোগ্লোবিন একটা একটার সাথে স্টিক করতে থাকে। হিমোগ্লোবিন গুলো যদি একটা একটার সাথে অ্যাটাচ হতে থাকে, তাহলে এরকম লং চেইন বানাতে থাকবে ওরা, হিমোগ্লোবিনের চেইন ফর্ম হয়ে যাচ্ছে। এমন যদি হিমোগ্লোবিন চেইন যদি এবার বাড়তে থাকে, দেখো এতটুকু অব্দি হয়েছে অসুবিধা নেই, কিন্তু চেইন গুলো তো আরো বাড়বে, চেইন গুলো আরো বাড়বে।
হিমোগ্লোবিনের চেইন যত লম্বা হতে থাকবে, ওরা আস্তে আস্তে সেলের শেপটাকে চেঞ্জ করতে থাকবে। সেলটা যত এই চেইন গুলো যত বাড়ছে, এই চেইন গুলো যত লম্বা হচ্ছে, ওরা এই প্লাজমা মেমব্রেনটাকে নাম কি, আরবিসির প্লাজমা মেমব্রেনকে পুশ করে করে আরবিসির শেপটা এখন সার্কুলার থেকে সিকেল শেপ হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? আর এই পয়েন্টটা অলরেডি ইনসাইডের মধ্যে লেখা আছে। আমরা যদি সিকেল সেল অ্যানিমিয়ার সেকেন্ড লাস্ট লাইনটা, যেখানে সিকেল সেল অ্যানিমিয়া শেষ, সরি লাস্ট লাইনটা যদি দেখি, তো সিকেল সেল অ্যানিমিয়ার হেডিং এর আন্ডার লাস্ট লাইনটা, যে দ্য মিউট্যান্ট হিমোগ্লোবিন মলিকিউল আন্ডারগোজ পলিমারাইজেশন, ওরা আবার পলিমার বানাচ্ছে আন্ডার লো অক্সিজেন টেনশন। তো অক্সিজেনটা একটু কম থাকলেই তো আমরা একটু দৌড়ালাম, অক্সিজেনটা একটু কম পাচ্ছি শরীরে, লো অক্সিজেন টেনশনে হিমোগ্লোবিনের মিউটেন্ট হিমোগ্লোবিনের মলিকিউলগুলো পলিমার বানানো শুরু করে দিয়েছে। আর পলিমার বানালে ইট কজিং দ্য চেঞ্জ ইন দ্য শেপ অফ আরবিসি ফ্রম বাইকনকেভ ডিস্ক টু ইলংগেটেড সিকেল লাইক স্ট্রাকচার। ঠিক আছে? তো সার্কুলার বাইকনকেভ ডিস্ক থেকে একটা সিকেল লাইক স্ট্রাকচার ফর্ম হচ্ছে। কেন? কারণ হিমোগ্লোবিনের পলিমারাইজেশন হয়। পলিমারাইজেশন, একটুও যদি অক্সিজেন কম থাকে, মানুষের লাইফে তো অনেক সময় অক্সিজেনটা কম পাবে, একটু এক্সারসাইজ করলে, একটু হাঁটলে, একটু দৌড়ালে অক্সিজেনটা কম পাচ্ছে। তো আন্ডার লো অক্সিজেন টেনশন হিমোগ্লোবিন পলিমার ফর্ম করতে থাকে। দ্যাট মিনস চেঞ্জটা শুধু একটা অ্যামাইনো অ্যাসিডের ছিল, কিন্তু এরপর আস্তে আস্তে চেঞ্জটা একটা সেলের শেপের চেঞ্জ হয়ে গেছে। সেলের শেপ যখন চেঞ্জ হবে, একে তো এই হিমোগ্লোবিন গুলো ক্যানট ক্যারি, ওরা নিজেরা নিজেরা বাইন্ড করে বসে থাকছে, বেশি অক্সিজেনের সাথে আর বাইন্ড করতে পারছে না। তো অক্সিজেন বাইন্ড করার যে গ্রুপটা, এই গ্রুপটাই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ওরা নিজেরা নিজেরা বাইন্ড করছে। ঠিক আছে? তো হিমোগ্লোবিন cannot bind to oxygen efficiently. এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, যখনই আমাদের দুইটা মেইন অর্গান, লিভার আর স্প্লিন, লিভার আর স্প্লিনের মাঝখান দিয়ে যখন আরবিসি যায়, আরবিসির শেপে যদি একটু উল্টাপাল্টা হয়, লিভার আর স্প্লিনের কাজ হচ্ছে আরবিসি কে নষ্ট করে দেওয়া। এর জন্যই আরবিসি কেন 120 ডেজ বাঁচে, মানে আমরা এভারেজ লাইফ স্প্যান বলি আরবিসির 120 ডেজ। 120 ডেজ পরে ওর কি হয় আসলে, বা কেন মরে যায়? আরবিসি তো নিজে নিজে মরছে না। আরবিসি 120 ডেজ 130 ডেজ পরে যখন ব্লাড সার্কুলেশন দিয়ে পাস হচ্ছে, আর ওরা যখন স্প্লিনের সামনে দিয়ে পাস হতে যায়, স্প্লিনের ভিতরে থাকা কিছু ম্যাক্রোফাজ, ডাব্লিউবিসি, এগুলো ওরা আরবিসি শেপে যদি একটু, মেমব্রেনের মধ্যে যদি ওয়্যার অ্যান্ড টিয়ার্স থাকে, মেমব্রেনের মধ্যে যদি কোনো অনেক, কারণ এত দিন ধরে থাকছে, এত দিন ধরে সারা শরীরে সার্কুলেট করছে, মেমব্রেনে কিছু না কিছু চেঞ্জেস থাকবে। আরবিসির মেমব্রেনে কোনো চেঞ্জ থাকলো, শেপটা একটু চেঞ্জ হয়ে গেল, তখন স্প্লিনের মধ্যে যে ডাব্লিউবিসি গুলো আছে বা লিভারের মধ্যে যে ডাব্লিউবিসি গুলো আছে, ওরা আরবিসি কে ধরে মেরে ফেলে বা এনগালফ করে ফেলে, আরবিসি কে খেয়ে ফেলতে থাকে। আর এইখানে তো নর্মালি হয়তো আরবিসিটা কালকেই ফর্ম হয়েছে, মানে ও লাইফ লাইফ মানে
ও লাইফ স্প্যান এখন মাত্র 1 ডে বা 2 ডে, 2-3 days এর মধ্যেই তো ওর শেপটা চেঞ্জ হয়ে গেছে। ও প্রথমে ফর্ম হবে ঠিকই বাইকনকে, কিন্তু ফর্ম হওয়ার পরে ওর হিমোগ্লোবিন গুলো নিজেরা নিজেরা পলিমারাইজ করে ফেলে, করে শেপটাকে চেঞ্জ করে ফেলে সিকেল শেপ। দ্যাট মিনস ওরা বোন মেরোতে যখন তৈরি হয় তখন সিকেল শেপ তৈরি হয়, তখন ঠিক নর্মাল শেপেই তৈরি হয়, কিন্তু একটু পরেই ওর কি হয়ে যায়, সিকেল শেপ হতে থাকে। আর সিকেল শেপ হতে থাকলে এই সিকেল শেপটা যখন লিভার আর স্প্লিনের সামনে দিয়ে মানে ওদের ভিতর দিয়ে পাস হচ্ছে, ওর ওর ডাব্লিউবিসি গুলো এটাকে ধরে ধরে মেরে ফেলবে। দ্যাট মিনস কোনো আরবিসি বেশি দিন, 5 দিন 10 দিনের বেশি থাকতেই পারছে না, যেখানে ওর থাকার কথা 120 days। ঠিক আছে, তো আরবিসিস বা সিকেল শেপড আরবিসিস are engulfed by macrophages of কে স্প্লিন, যেটাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বলা হয়, or লিভার। আরবিসি নাম্বার যদি কমতে থাকে, আরবিসি নাম্বার কমছে মানে কি, লেস আরবিসি ইন ব্লাড মানে তো এনিমিয়া। তো এখানে আমরা বলছি একে তো শেপটা সিকেল, আবার আরবিসিও কমে যাচ্ছে, তো সিকেল সেল এনিমিয়া ডিজিজটা। মানুষটার অসুবিধা কি হবে? হ্যাঁ মানে শ্বাসকষ্ট, ব্রিদিং ডিফিকাল্টি। ওকে তুমি অক্সিজেন সিলিন্ডার দিলেও কোনো লাভ নেই। তাহলে অক্সিজেন লাগালেও তো কিচ্ছু হবে না, কারণ অক্সিজেন, আমি যদি অক্সিজেন সিলিন্ডার দিয়ে যদি কাউকে অক্সিজেন দিই, অক্সিজেনটা যাবে কতটুকু? অ্যালভিউলাস অব্দি। তো অক্সিজেনটা তো যাবে অ্যালভিউলাস অব্দি, অ্যালভিউলাসের পরের থেকে অক্সিজেনকে নেওয়ার কাজ কার? আরবিসির, হিমোগ্লোবিন। আরবিসি যদি না থাকে, তুমি ওকে যতই অক্সিজেন দিতে থাকো, ওকে তো বাঁচাতে পারবো না। হ্যাঁ, এটা তো একবার প্রথম থেকে যদি আমি ওকে নাই হতে দিই, সবসময় যদি ওকে একদম রেস্টে রাখি, যার হিমো আহ, এটা তো সেম, ধরো নাম শুনেছো তো, ওই হার্টের মধ্যে যে হোল থাকে বলা হয়, অনেক বাচ্চা জন্ম হয় হার্টে হোল নিয়ে। তো ওই বাচ্চাটার প্রথমে তো, ওই বাচ্চাগুলোর প্যারেন্টস বুঝেই না হার্টে হোল আছে নাকি আছে, প্রথমে ওরা ডাক্তারের কাছে নিয়ে যায় কখন, যখন একটু বড় হয়েছে, মানে 1 ইয়ার হয়েছে, 2 ইয়ার হয়েছে, একটু বেশি মানে উম, কি করছে, চলাফেরা করছে বেশি, ঠিক আছে, বেশি ক্রল করছে, একটু ক্রল করতে গিয়ে এরপর আর পারছে না, পড়ে থাকছে, বেশি বেশি করে শ্বাস নিচ্ছে। দ্যাট মিনস ওরা বুঝতে পারছে যে ওরা মানে একটু সময়ের পরে আর মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারছে না। তখন বোঝা যাচ্ছে যে ওকে, কিছু একটা প্রবলেম আছে। তখন ডক্টরের কাছে যখন নেওয়া হয়, তখন পেডিয়াট্রিশিয়ানরা টেস্ট করে দেখে যে কি প্রবলেম আছে। এবারে এটা যদি এমন হতে পারে এটা সিকেল সেল এনিমিয়া আছে, এখন হতে পারে থ্যালাসেমিয়া আছে, হতে পারে হার্টে হোল আছে, যে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাচ্ছে। সব কেসেই তো ব্রিদিং প্রবলেম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে প্রবলেম। তো আমরা এখানে যতগুলো ডিসঅর্ডার দেখেছি, এর মধ্যে একমাত্র এই ডিজিজটাই হচ্ছে কি, মানে ফিনাইল কিটোনুরিয়া যেটা, এটা হচ্ছে কি মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার মানে কি, মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে সাম টোটাল অফ অল দ্য রিয়াকশনস দ্যাট অকার ইনসাইড আওয়ার বডি বা সেল। সেলের মধ্যে যাই রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন গুলো, বায়োকেমিক্যাল রিয়াকশনকে আমরা বলি মেটাবলিজম। তো সেলের ভেতরে রিয়াকশনের প্রবলেম যদি হয়, কোনো একটা রিয়াকশন যদি না হতে পারে,
তখন আমি বলবো মেটাবলিক ডিসঅর্ডার। মানে বাকি একটাতেও রিয়াকশনের প্রবলেম নেই, এখানে প্রোটিনটাই প্রবলেম। তো কিছু একটা ক্যারি করতে পারছে না, সিকেল সেল অ্যানিমিয়াতে যেমন অক্সিজেন ক্যারি করার প্রবলেম, থ্যালাসেমিয়াতে অক্সিজেন ক্যারি করার প্রবলেম, সিস্টিক ফাইব্রোসিসে একটা আয়ন চ্যানেলের প্রবলেম, ক্লোরাইড আয়ন চ্যানেলের। কিন্তু একমাত্র ফিনাইলকেটোনুরিয়া এটা এমন একটা ডিজিজ, এটাকে আমরা বলছি মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার যখন বলবো দ্যাট মিনস কোনো রিয়াকশন হতে পারছে না। ডায়াবেটিস যদি বলি, ডায়াবেটিসও কিন্তু একটা মেটাবলিক ডিসঅর্ডার, কারণ গ্লুকোজটা সেলের ভিতরে যেতে পারছে না। গ্লুকোজ যদি সেলের মধ্যে না যায় ইনসুলিনের কমের কারণে, সেল এরপরে কি করতে পারবে না? গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এগুলো করতে পারবে না। তো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল যদি না করতে পারে, সেল এনার্জি পাবে না, দ্যাট মিনস রিয়াকশন করতে পারছে না। যখনই সেল কোনো রিয়াকশন করতে পারবে না, তখনই এটার নাম হয়ে যাবে মেটাবলিক ডিসঅর্ডার। দ্যাট মিনস যে কোনো ডিজিজকে আমরা মেটাবলিক ডিজিজ বলতে পারি না। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে দেখতে পাবো। বাকিগুলো ছোট, আবার থ্যালাসেমিয়াটা একটু কমপ্লিকেটেড। তো মিউটেশনের কনসেপ্টটা যেহেতু আমরা একবার এটা দিয়ে বুঝে গেছি, বাকিগুলোর মধ্যে আর মিউটেশনের এক্সপ্লেনেশনের দরকার পড়বে না।